আসসালামু আলাইকুম। এসআর ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুর রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি। 2 ফেব্রুয়ারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও নীতিমালা জারি হয়েছে। এই নীতিমালাতে অনেক এক্সক্লুসিভ অনেক কিছু আছে। নন এমপিও প্রতিষ্ঠান এই নীতিমালার অধীনেই এমপিওভুক্ত করা হবে। পদ পদবী সুযোগ সুবিধা অনেক ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে, অনেক ক্ষেত্রে হ্রাস পেয়েছে, অনেক শিক্ষক বৈষম্যের শিকার হয়েছে। আজ এগুলো বলার চেষ্টা করব এবং এমপিও থেকে কত বছর পর প্রথম উচ্চতর গ্রেড এবং কতদিন পর দ্বিতীয় উচ্চতর গ্রেড পাবে সে বিষয়গুলো থাকছে। জেনারেল শিক্ষকেরা কি সুপার সহ সুপার ভারপ্রাপ্ত সুপার সহ সুপার হতে পারবে? কৃষি শিক্ষকদের গ্রেড কত? প্রতিষ্ঠান পরিবর্তনে শিক্ষকরা কি প্রতিষ্ঠান পরিবর্তন হতে পারবে? শুরুতে বেতন স্কেল কত হবে এবং বিএড কত দিনের মধ্যে করতে হবে এবং বিএড স্কেল কি উচ্চতর স্কেল হিসেবে গণ্য হবে? এই বিষয়গুলো আজ আলোচনায় থাকছে আমার। প্রথমে আমি আলোচনা করার চেষ্টা করব নন এমপিও প্রতিষ্ঠান কিভাবে এমপিও ভুক্তির কি শর্ত আছে সে বিষয়গুলো। অবশ্যই স্বীকৃতি থাকতে হবে 5.1-এ, প্রাপ্যতা পরিশিষ্ট ক অনুযায়ী প্রাপ্যতা থাকতে হবে, কাম্য শিক্ষার্থী থাকতে হবে, তারপরে কাম্য পরীক্ষার্থী বা পাশের হারও থাকতে হবে, জনবল কাঠামো ঠিক পরিশিষ্ট খ অনুযায়ী থাকতে হবে। এই পরিশিষ্ট খ অনুযায়ী থাকতে হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বা গভর্নিং বডি থাকতে হবে। 5.7 সাথে হচ্ছে শিক্ষক অবশ্যই এনটিসি সুপারিশ অনুসরণ করতে হবে। তারপরে কোনো প্রতিষ্ঠানের স্বীকৃতি বা অভিযুক্ত প্রয়োজনীয় শর্ত পূরণ থাকলেই এমপিওভুক্তির নিশ্চয়তা প্রদান করে না, এর মর্মে একটি আছে, সেটা বিবেচনা আর্থিক সমর্থনের উপরে বিবেচনা করে। তারপরে দাখিল মাদ্রাসায় কী পদ আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। যে সুপারিনটেন্ডেন্ট, সহকারী সুপারিনটেন্ডেন্ট, সহকারী মৌলভী, এগুলো আগে সহকারী মৌলভী এগুলো আগে একটি পদের মধ্যেই ছিল, এখন এগুলোকে আলাদা করা হয়েছে। আল কোরআন, আল হাদিস, আরবি, ফিকা এগুলো আলাদা করা হয়েছে। কারি, তারপরে সহকারী শিক্ষক বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান, গণিত, ভৌত বিজ্ঞান এগুলো কমন পোস্ট। তারপরে কৃষি, তথ্য প্রযুক্তি, শারীরিক শিক্ষা এবং শারীরিক শিক্ষার যোগ্যতা কি সে বিষয়েও আমরা আলোচনা করব। তারপরে ইবতেদায়ী প্রধান তাদের গ্রেড কত সে এবং ইবতেদায়ী শিক্ষক তাদের গ্রেড কত সেগুলো নিয়েও আলোচনা করব আমরা পরবর্তীতে। নিচের দিকে আমরা আলোচনা করার চেষ্টা করব সহকারী মৌলভী, ইবতেদায়ী কারি এবং এদের শিক্ষাগত যোগ্যতা আগে কী ছিল, বর্তমান কী ছিল সেগুলো বিষয়েও এখন এইখানে আমরা আলোচনা করার চেষ্টা করব। আলিম মাদ্রাসার ক্ষেত্রে আমরা তেমন এগুলো পরিবর্তন বিয়োজন খুবই কম হয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না। আমরা যেগুলো প্রয়োজনীয় সেগুলো নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার ক্ষেত্রে। তারপরে এখানে বলা আছে যে নবম শ্রেণীর তারপরে মানবিক বিজ্ঞান বা ব্যবসায়ী শিক্ষা বা ভোকেশন ইত্যাদি নতুন বিভাগ খোলার জন্য প্রতি বিভাগে ন্যূনতম 25 জন শিক্ষার্থী থাকতে হবে। একটি বিভাগ খোলার জন্য 25 জন, আর যদি 50 জন শিক্ষার্থী থাকলে একটি বিভাগই থাকবে, আর তার বেশি হলে পরবর্তী 40 জন জন্য দ্বিতীয় শাখা খোলা যাবে। এবং যদি প্রতিষ্ঠানে যদি 25 জন, এখানে বলা আছে 25 জন যদি মহিলা শিক্ষার্থী থাকে তাহলে তাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করতে হবে। এটা একটি সুন্দর দিক, কারণ এই অনেক প্রতিষ্ঠানে সহশিক্ষায় দেখা যায় ছেলে মেয়ে একসাথে পড়াশোনায় অনেক সময় বিঘ্ন ঘটে, সেটা অবশ্যই এখানে নীতিমালাতে সুস্পষ্টভাবে বলা আছে। তার শিক্ষক মণ্ডলীকে তাদের মূল বিষয় ছাড়াও আরও 2টি বিষয়ে পাঠদানের দক্ষতা থাকতে হবে এবং উচ্চ স্তরের শিক্ষকদেরকে নিম্ন স্তরে অর্থাৎ আলিম বা ফাজিলের শিক্ষকদের অবশ্যই মাধ্যমিক লেভেল বা দাখিল লেভেলের ক্লাস নিতে হবে সুপার বা সহ সুপারের নির্দেশক্রমে। এটা একটি ভালো দিক, কারণ তাতে হয়তো বা অনেকে মন খারাপ করতে পারেন, কিন্তু এতে ক্লাসের পড়াশোনার মানের দিক দিয়ে অনেকটাই ভালো।
তারপরে এখানে আমরা 11.3 আলোচনা করার চেষ্টা করব যে প্রথম এমপিওভুক্ত একই দাখিল স্তর এমপিওভুক্ত মাদ্রাসায় বিএড বা সমমান ডিগ্রিবিহীন কোনো সহকারী শিক্ষক বা সহকারী মৌলভী এমপিওভুক্তির 5 বছরের মধ্যে বিএড ডিগ্রি সম্পূর্ণ করতে হবে। আর যদি সম্পূর্ণ করলে 10ম গ্রেড পাবেন। আর 5 বছরের মধ্যে সেই বিএড ডিগ্রিটা কমপ্লিট করতে হবে, তাহলে বেতন গ্রেড 10 হবে। আর যদি 5 বছরের মধ্যে তিনি যদি 5 বছরের মধ্যে যদি অর্জন করতে ব্যর্থ হন, তিনি 10ম গ্রেড প্রাপ্ত হবে না। এমপিওভুক্তি প্রভাষকগণ 50% হারে সহকারী অধ্যাপক হতে পারবে, অর্থাৎ বেতন গ্রেড 6 যেতে পারবে। এই ক্ষেত্রে যদি কোনো প্রভাষক যদি 8 বছর পরে মানে 8 বছর পরে যদি সহকারী অধ্যাপক না হতে পারে, তাহলে 10 বছরে তিনি প্রথম উচ্চতর গ্রেড 8ম প্রাপ্ত হবেন এবং 16 বছর পরে সবাই সহকারী অধ্যাপক হতে হবে। এই নিয়মটি খুবই সুন্দর। আর আগে এটা জ্যেষ্ঠ প্রভাষক বা সিনিয়র লেকচারার ছিল, সেই পদটিকে এখন আবার সংশোধন করা হয়েছে 18 নীতিমালা থেকে। ইংরেজি শিক্ষক এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি হতে পারবে। তারপরে এখানে বলা হচ্ছে ইংরেজি শিক্ষক সমপদে বদলির ক্ষেত্রে তার আগের যোগ্যতা প্রযোজ্য হবে না, বা সুপার বা সহ সুপার বা অন্য কোনো উচ্চতর পদে গেলে। আর তারপরে বলছে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের এমপিওভুক্তির শিক্ষক কর্মচারী নীতিমালা প্রণয়নের মাধ্যমে শূন্য পদ থাকা সাপেক্ষে নিজ জেলায় সমজাতীয় প্রতিষ্ঠানে বদলি করা যেতে পারে। এটা একটি ভালো উদ্যোগ, কারণ অনেক প্রতিষ্ঠানে যদি বন্ধ হয়ে যায়, তাহলে ওই শিক্ষকগুলো পরবর্তী যে কোনো একটি প্রতিষ্ঠানে যোগদান করতে পারবে। আর এইখানে সবচেয়ে একটি ভালো দিক আমার কাছে ভালো লেগেছে, জ্যেষ্ঠতা নির্ধারণের জন্য সুস্পষ্ট নীতিমালা আছে। এখানে শিক্ষক কর্মচারীদের পারস্পরিক জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা তাদের সংশ্লিষ্ট পদে প্রথম এমপিওভুক্তির তারিখ থেকে গণনা করা হবে। যদি এমপিওভুক্তির তারিখ একই হয়, তখন 2 জনের মধ্যে বা 3 জনের মধ্যে দেখতে হবে কার যোগদান আগে সে জ্যেষ্ঠ পাবে। আর যদি যোগদানের তারিখ একই হয়, তাহলে দেখতে হবে জন্ম তারিখের ভিত্তিতে কে জ্যেষ্ঠ, তাকে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। আর জন্ম তারিখ যদি একই হয়, তাহলে শিক্ষাগত যোগ্যতা যার বেশি তাকেই জ্যেষ্ঠ প্রভাষক জ্যেষ্ঠ হিসেবে বিবেচনা করা হবে। শিক্ষাগত যোগ্যতা একই হলে তার ফলাফলের ভিত্তিতে এতগুলো অপশনে অবশ্য যাইতে হবে না, তার আগেই অবশ্য জ্যেষ্ঠতা নির্ধারণ হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানে গ্রেডিং পদ্ধতি যেটা নন এমপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোর উপরে অবশ্যই তাদেরকে নতুন প্রতিষ্ঠানে এমপিওভুক্ত করা হবে, এবং যে আবেদন 8 তারিখ থেকে শুরু হবে, সেটা অবশ্যই এই নীতিমালার অধীনেই এমপিওভুক্ত করা হবে। অবশ্যই নামজারি থাকতে হবে, জমির নাম, খতিয়ান, এগুলো সবগুলো ঠিক থাকতে হবে, কোনো মামলা থাকা যাবে না। একাডেমিক স্বীকৃতি প্রতি বছরের জন্য 1 মার্ক, আর 20 বছর বয়স হলে 20 মার্ক পাবে। আর যাদের কম হবে, যেমন 10 বছর হলে 10 মার্ক, 15 বছর হলে 15 মার্ক, এই হিসেবে নির্ধারিত হয়েছে। আর প্রতিষ্ঠানের জমির জন্য 20 মার্ক, যদি কাম্য জমি থাকে, যতগুলো জমি প্রতিষ্ঠান ধরন অনুযায়ী যতটুকু জমি থাকার কথা ততগুলো থাকলে সে পূর্ণ 20 মার্ক পাবে। প্রতিষ্ঠানিক অবকাঠামোর জন্য পাকা থাকলে 15, আধা পাকা থাকলে 12, এবং কাঁচা থাকলে 10 নম্বর পাবে। এখানে একটু বৈষম্য সৃষ্টি হয়েছে, যাদের বিল্ডিং যাদের সরকার কর্তৃক বিল্ডিং পেয়েছে, তাদের জন্য এটা সুবিধা। শিক্ষার্থীর সংখ্যা অবশ্যই কাম্য শিক্ষার্থী জন্য কত 10, আর কাম্য শিক্ষার্থীর অতিরিক্ত 20% জন্য 15 মার্ক পাবে, আর সর্বোচ্চ 15 মার্ক। আর যদি না থাকে, তাহলে তারা 0 পাবে। সে পরীক্ষার্থীর সংখ্যা এগুলো সফটওয়্যারের মাধ্যমে করবে, এগুলো অবশ্যই পূরণ থাকা লাগবে, তাহলেই প্রতিষ্ঠানে এমপিও হবে। তারপরে বলছে এটা পরীক্ষার্থীর সংখ্যা অবশ্যই নিচের দিকে এগুলো আছে, আমরা আলোচনা করা হচ্ছে। পাবলিক পরীক্ষার পাশের হার অবশ্যই থাকতে হবে, এগুলো নিচে আমরা আলোচনা করব একটু। আবার প্রতিষ্ঠানের নামে খতিয়ান বা নামজারিকৃত নিজস্ব ভূমির অবকাঠামো, হালনাগাদ উন্নয়ন পরিশোধ কর, এগুলো থাকতে হবে। একাডেমিক স্বীকৃতি সব বিভিন্ন শর্তাবলী যেগুলো আছে, এগুলো পূরণ করতে হবে। তারপরে এমপিও নীতিমালা, এখানে বলা আছে যে এমপিও কারিগরি মাদ্রাসা বিভাগের বাজে প্রয়োজনীয় বরাদ্দ থাকলে এমপিওভুক্তির জন্য প্রতিষ্ঠান বাছাই পূর্বক সচিব কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের নিকট সুপারিশ করবে, তারপরেই এমপিওভুক্ত হবে। এটা আসলে সরকারের আর্থিক সামর্থ্যের উপরে নির্ভর করবে।
তারপরে এখানে বলা আছে শিক্ষক কর্মচারীদের এমপিও ছাড়করণ পদ্ধতি। এটা অবশ্য আমরা জানি যে কীভাবে এমপিও ভুক্তি প্রসেস করতে হয়, সেগুলো অন্য একটি ভিডিওতে আলোচনা করা যাবে। এমপিও ভুক্তি প্রতিষ্ঠানের সুপারিশপ্রাপ্ত হয়ে এমপিও পদে যোগদানকৃত শিক্ষক বা প্রদর্শক একাডেমিক সার্টিফিকেট, প্রয়োজনীয় কাগজপত্র, এনটিএসসির নিবন্ধনের সুপারিশ যথাযথ থাকলে এবং অতীত অপরাধমূলক বিরূপ কোনো রেকর্ড না থাকলে, প্রতিষ্ঠান কর্মরত থাকলে তাদের এমপিও ভুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। এটা একটি ভালো উদ্যোগ, কারণ এমপিও তারিখ থেকে কার্যকর হওয়া মানে একটি সুবর্ণ সুযোগ। তারপরে আমরা নিচের দিকে চলে যাই। তারপরে এখানে বলছে যে ঘ নম্বরে বলা আছে যে প্রতিষ্ঠান কর্তৃক এনটিএসসিতে শিক্ষক কর্মের চাহিদা দিলে উক্ত পদ সময় এনটিএসসির সুপারিশকৃত শিক্ষক বা কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগে অনুমোদন করে নিয়োগ দিতে হবে। মানে ওনারা যে এনটিএসসি যে শিক্ষক সুপারিশ করবে তাদেরকেই নিয়োগ দিতে হবে। এইগুলো আমরা তেমন গুরুত্বপূর্ণ নয়। এমপি স্থগিতকরণে মাদ্রাসা অধিদপ্তর 15 দিনের মধ্যে কারিগরি মাদ্রাসা বিভাগে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ নিশ্চিতকরণ করবে। এগুলো কাজ, অধিদপ্তরের কাজ। আমরা যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার 20 নম্বরে বলছে শিক্ষক ও শিক্ষক প্রতিষ্ঠানের মূল্যায়ন ব্যবস্থা। প্রতিষ্ঠান প্রধান সকল এমপিওভুক্ত শিক্ষকদের কাজের মূল্যায়ন ব্যবস্থা থাকতে হবে। প্রত্যেক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও এমপিওভুক্ত শিক্ষকদের বার্ষিক মূল্যায়ন এর ব্যবস্থা করবে। এ বিষয়ে কারিগরি মাদ্রাসা বিভাগ যত ব্যবস্থা গ্রহণ করবে। এটা অবশ্য এখনও শুরু হয়নি, যদি হয় খুবই ভালো। তারপরে বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল, এই সুযোগে অনেক প্রতিষ্ঠান এমপি হয়ে যাবে। এখানে বলা আছে যে পাহাড়ি অঞ্চল, হাওর বাওর চরাঞ্চল, নারী শিক্ষা, সামাজিকভাবে অনগ্রসর গোষ্ঠী, প্রতিবন্ধী, মানসম্মত শিক্ষা প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোর ক্ষেত্রে নীতিমালার বাইরে গিয়ে এমপিভুক্ত করতে পারবেন। আরও কিছু আছে, দেখে নেবেন আপনারা। তারপরে আমি পরিশিষ্ট ক্ষেত্রে কী কী পরিশিষ্ট আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। তারপরে এরকম ভিডিওতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তারপরে এখানে বলছে ভৌগোলিক অবস্থা পরিশিষ্ট আমরা আলোচনা করব। এখন সিটি কর্পোরেশনের জন্য 2 কিলোমিটার, আর গ্রাম অঞ্চলের জন্য 4 এবং মফস্বল বা গ্রাম অঞ্চলের জন্য 4 কিলোমিটার হলো দাখিল মাদ্রাসা, আর 6 কিলোমিটার হলো আলিম মাদ্রাসা। মানে একটি প্রতিষ্ঠান থেকে আরেকটি প্রতিষ্ঠানের দূরত্ব থাকতে হবে। আর ফাজিল মাদ্রাসার জন্য 10 কিলোমিটার দূরত্ব থাকতে হবে। আর জনসংখ্যার ভিত্তিতে প্রাপ্যতা, মানে কোনো জায়গায় জনসংখ্যা যদি 15,000 হয় দাখিল মাদ্রাসা স্থাপন করা যাবে। আলিম মাদ্রাসার জন্য 65,000 হলে আলিম মাদ্রাসা স্থাপন করা যাবে। তারপরে এইখানে আর পরিশিষ্ট খতে বলা আছে যে মানে শিক্ষার্থীর সংখ্যা যদি দাখিল মাদ্রাসা হয় তাহলে সিটি কর্পোরেশনের জন্য 200, সহশিক্ষার জন্য 300, আর পৌরসভার জন্য 225, আর মফস্বলের জন্য 250, আর শুধু বালিকার জন্য 200, 225 আর 200, মফস্বলের জন্য 200। অনুরূপভাবে আলিম, ফাজিল এবং কামিল মাদ্রাসা আপনারা দেখে নেবেন, যেটা আপনার প্রয়োজন আপনি দেখে নেবেন এখান থেকে। যদি কাম্য শিক্ষার্থী থাকে তাহলে আপনি পূর্ণ মার্ক পেয়ে যাবেন। তারপরে পাশের হার, পরীক্ষার্থীর সংখ্যা আর পাশের হার। পরীক্ষার্থীর সংখ্যা সর্বনিম্ন সিটি কর্পোরেশনে 24 জন, আর শুধু বালিকার জন্য 22 জন, সহশিক্ষার জন্য 24 এবং বালিকার জন্য 22, পাশের হার 70 থাকা লাগবে। আর মফস্বল অঞ্চলে 18 জন আর 16 জন, আর পাশের হার 55% থাকতে হবে। 55% পাশের হার তেমন কোনো ব্যাপার না, কারণ এর আগের বছরগুলোতে, গত বছর বাদে বাকি যে রেজাল্ট সবগুলোই ভালো ছিল, তাই সম্ভবত অনেক প্রতিষ্ঠানে এই শর্ত পূরণ করতে হবে। এখন অধ্যক্ষর যোগ্যতার ক্ষেত্রে কি বলা আছে, এখানে কোনো সাধারণ শিক্ষক মানে জেনারেল শিক্ষক অধ্যক্ষ বা সুপার হতে পারবে না। শুধু আরবি বিষয়ে যারা পড়াশোনা করেছেন বা আরবি বিষয়ে যারা যোগদান করেছেন তারাই হতে পারবেন। তারপরে সহকারী অধ্যাপকের ক্ষেত্রে এটা বলা হয়েছে যে 50% আর সহকারী অধ্যাপক হতে পারে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে প্রভাষক যদি 10 জন থাকে তাহলে 5 জন তারা সহকারী অধ্যাপক হতে পারবেন। আর বাকি যারা থাকবে তারা 10 বছর প্রথম উচ্চতর গ্রেড পাবেন, আর দ্বিতীয় উচ্চতর গ্রেডের ক্ষেত্রে 6ষ্ঠ গ্রেড বা সহকারী অধ্যাপক সবাই হতে পারবেন। এটা একটি ভালো দিক, আগের নীতিমালাতে এটা ছিল না, আর এখন এটাতে সংযোজন করা আছে।
তারপরে আমরা পরীক্ষার্থীর সংখ্যা দেখে নিয়েছি, অধ্যক্ষ, এগুলো আমাদের তেমন কোনো প্রয়োজন না। এই ছিল মনে করুন, এই ছিল আমাদের নীতিমালার মোটামুটি ব্যাখ্যা। আর শেষের দিকে আরও কিছু বিষয় আছে, সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আসি ইবতেদায়ী প্রধান বা ইবতেদায়ী শিক্ষক যারা, তাদের ক্ষেত্রে কিছু বৈষম্যের সৃষ্টি করা হয়েছে। এখানে আগে এদের শিক্ষাগত যোগ্যতা ছিল ডিগ্রি বা ফাজিল পাস, ইবতেদায়ী প্রধান, বেতন গ্রেড 11 করা 11তম করা হয়েছে। এটা মোটামুটি ঠিক আছে, কিন্তু ইবতেদায়ী মৌলবি অথবা ইবতেদায়ী শিক্ষক তাদের ক্ষেত্রে একটু বৈষম্য সৃষ্টি হয়েছে। কারণ হলো আগে আলিম পাস ছিল, দাখিল বা আলিম পাস হওয়ার কোনো স্বীকৃত বিষয় হতো আরবি বিষয়ের সময়, এগুলোতে থেকে স্নাতক লাগবে এখন। আর আগে ছিল এগুলো দাখিল বা আলিম পাস হলেই তারা হতে পারত। বেতন গ্রেড এখানে কোনো পরিবর্তন করা নেই, 16তম গ্রেড, এটা একটি বৈষম্য সৃষ্টি। তারপরে ইবতেদায়ী শিক্ষকের ক্ষেত্রে সেম, আগে এইচএসসি পাস হলেই তারা এই চাকরি মানে যোগদান করতে পারতো, এখন তাদেরকে স্নাতক অথবা ডিগ্রি পাস করা লাগবে। এবং বেতন গ্রেডের ক্ষেত্রেও ওই 16তম গ্রেড রাখছে। ইবতেদায়ী কারির ক্ষেত্রেও সেম, এগুলোতে একটু বৈষম্য সৃষ্টি হয়ে গেছে। তারপর অফিস সহকারী, এগুলো আগের যোগ্যতায় ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 16তম গ্রেড, টেট অ্যাসিস্ট্যান্ট, ল্যাব সহকারী, এদের ক্ষেত্রে 16তম গ্রেড বজায় রাখছে। আর আয়া বা অথবা অফিস নিরাপত্তা কর্মী, এদেরকে 20তম গ্রেড দেওয়া হয়েছে। আর পরিশিষ্ট উমতে বলা আছে নতুন এমপিভুক্ত ব্যক্তির অন্য অন্য বিষয়াদির আবেদনের জন্য দাখিলযোগ্য আবশ্যিক সনদ ও রেকর্ড পত্রের তালিকা। এইখানে কি কি কাগজপাতি লাগবে নতুন এমপিওর ক্ষেত্রে: আবেদন, শিক্ষাগত যোগ্যতা, এনটিআরসির নিয়োগ, এগুলো অবশ্যই লাগবে। এগুলো দেখে নেবেন। সর্বশেষ স্বীকৃতি, সর্বপ্রথম স্বীকৃতি, তারপরে বিএড স্কেলের জন্য এইসব কাগজপত্র লাগবে। এখানে 10টি কাগজ বলা আছে। তারপরে উচ্চতর স্কেলের জন্য 9টি কাগজ লাগবে, এগুলো দেখে নেবেন, দেখলে বোঝা যায়। তারপরেও যদি কোনো আপনার বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে বদলি বা পূর্ণ নিয়োগের জন্য কী কী কাগজপাতি লাগবে সেইখানে একটি লিস্ট তারা দিয়েছে। তারপরে পদোন্নতির ক্ষেত্রে কী কী কাগজপাতি লাগবে সেটাও একটা লিস্ট দিয়েছে। এখানে 9টি কাগজ লাগবে, 14টি কাগজ লাগবে। বকেয়া জন্য প্রতিষ্ঠানে আবেদন করলে কী কী কাগজ লাগবে? 7টি লাগবে। ইন্ডেক্স কর্তনের জন্য কী কী কাগজ লাগবে? অনেক প্রতিষ্ঠানে সহজ সুপার এই জিনিসটা করতেই পারছে না। আমার আগের প্রতিষ্ঠানে এখনও ইন্ডেক্স তারা কর্তন করতে পারেনি, অথচ তেমন কোনো কাগজ লাগে না, এই কয়েকটি কাগজ দিলেই তারা ইন্ডেক্স কর্তন করে দিবে। তারপরে আমরা নিচের দিকে আসি, দেখি কী আছে। এই ছিল আমাদের আজকের নীতিমালা সর্বশেষ ব্যাখ্যা। তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সবাই দেখবেন। আর কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।